ঝর্ণার পানি খেয়ে এই বোকা লোকটার হঠাৎ করে প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়, কিন্তু এরপরে সে লক্ষ্য করে যে তার আশেপাশে সবকিছু সে অদ্ভুতভাবে শূন্যে ভাসিয়ে দিতে পারছে। প্রথমে সে ভাবতে থাকে হয়তো মদ খেয়ে মাতাল হয়েছে বিধায় এমন ভুলভাল ঘটছে, কিন্তু সিউক নামের এই লোকটা যখন টের পায় এটা একটা সুপার পাওয়ার, তখন সে কি করে জানো? সে চায় এই সুপার পাওয়ার দিয়ে ম্যাজিক দেখিয়ে ইনকাম করতে। মানে কি আর বলবো। তবে এই সুপার পাওয়ার তাকে এমন এক বিপদের মধ্যে নিয়ে যায় যা জানানোর জন্য নিয়ে এলাম সাইকোকিনোসিস মুভির এক্সপ্লেনেশন। তো চলো শুরু করা যাক। মুভির প্রথমে আমরা রুমি নামের এক দারুণ পরিশ্রমী মেয়েকে দেখতে পাই। সে তার মায়ের সাথে মিলে একটা খুব জনপ্রিয় একটা ফ্রাইড চিকেনের রেস্টুরেন্ট চালাতো। তবে রুমির এই হাসি খুশি জীবনের আড়ালে একটা বড় কষ্টের অতীত লুকিয়ে আছে। কেননা আজ থেকে 10 বছর আগে তার বাবা তাদেরকে পুরোপুরি একা রেখে পালিয়ে যায়। সেই থেকে রুমির মা অনেক কষ্ট করে তার মেয়েকে বড় করে তোলে। এভাবেই তাদের রেস্টুরেন্টটা যখন বেশ জনপ্রিয় হয়ে ওঠে, ঠিক তখনই হঠাৎ একদিন সেখানে কিছু গুন্ডা এসে হাজির হয়। তারা মূলত তাইসান নামের একটা বড় কোম্পানির লোক, যারা ওই বস্তি এলাকা ভেঙে সেখানে একটা শপিং মল বানানোর চেষ্টা করছিল। এদিকে রুমিরা তাদের নিজেদের জায়গা ছেড়ে দিতে কোনোভাবেই রাজি হয় না। ফলে সেই গুন্ডারা জোর করে রেস্টুরেন্টে ভাঙচুর শুরু করে দেয়। তারা রুমির গায়েও হাত তোলে এবং তার মাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনে। কিন্তু ঠিক তখনই নিজের মেয়েকে বাঁচানোর জন্য তার মা নিজের গাড়ি নিয়ে ওই গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আর দুর্ভাগ্যবশত সেই মারামারির এক পর্যায়ে রুমির মা ছিটকে রাস্তায় পড়ে যায় এবং সেখানে পড়ে মাথা ফেটে তার মর্মান্তিক মৃত্যু হয়। এখন মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে রুমি পুরোপুরি ভেঙে পড়ে। এবার অন্য একটা সিনে আমরা একটা রহস্যময় জিনিস দেখতে পাই। এখানে দেখা যায় রাতের আকাশে একটা বিশাল উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসতে। সেই রহস্যময় উল্কাপিণ্ডটি একটা জঙ্গলের ভিতরে গিয়ে আছড়ে পড়ে এবং সেখান থেকে অদ্ভুত নীল রঙের কিছু তরল পদার্থ বের হয়ে ঝর্ণার পানির সাথে মিশে যায়। আর অন্যদিকে পরের দিন সকালে সিউক নামের এক অদ্ভুত লোককে আমরা দেখতে পাই সে ঝর্ণার পানি পান করতে। এখন সে ওই নীল রঙের তরল মেশানো দূষিত পানিটা খেয়ে ফেলে এবং সেই সাথে সাথে তার পেটে হঠাৎ করে হালকা ব্যথা শুরু হয়ে যায়। এই সিউক হলো পেশায় একজন খুবই অলস এবং দায়িত্বজ্ঞানহীন সিকিউরিটি গার্ড। সে তার ডিউটির সময় কাজ না করে নানা রকম ফালতু বাহানা খুঁজতে থাকে। এমনকি সে তার অফিস থেকে কফি আর টয়লেট পেপার চুরি করে নিজের ব্যাগে ভরে রাখে। এভাবে তার একজন নারী সহকর্মী তাকে চুরির ব্যাপারে সাবধান করে দেয়, কিন্তু সিউক এসব কথা একদম কান না দিয়ে নির্লজ্জের মতন সেখান থেকে কেটে পড়ে। এরপর রাতের বেলা সিউক একটা জায়গায় বসে মনের সুখে ড্রিঙ্কস করতে থাকে, কিন্তু হঠাৎ করে তার পেটে সেই ব্যথাটা আগের চেয়ে অনেক বেড়ে যায়। সে ব্যথায় যখন ছটফট করছিল তখন তার আশেপাশের জিনিসপত্র নিচ থেকে বাতাসে ভাসতে থাকে। সে কিছু বুঝে ওঠার আগেই সেখানকার সব চেয়ার আর টেবিল এক ঝাটকায় দূরে ছিটকে গিয়ে ভেঙে যায়। এই অদ্ভুত কাণ্ড দেখে সে নিজেই পুরোপুরি হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে না যে তার সাথে আসলে ঘটছেটা কি। এদিকে দোকানের মালিক উল্টো সিউককে বকাঝকা করে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর সে তার নিজের বাসায় ফিরে এসে একটা সিগারেট ধরানোর চেষ্টা করে, কিন্তু তার লাইটারটা এবার বেশ দূরে পড়েছিল আর সে এতটাই অলস যে সেটা উঠে গিয়ে নিয়ে আসতে চায় না। তাই সে শুধুমাত্র হাত বাড়িয়ে মনে মনে ভাবে যে ইস, এই লাইটারটা যদি তার নিজের কাছে আপনা আপনি চলে আসতো। আর ঠিক তখনই সেই লাইটারটা বাতাসে উড়ে সোজা তার হাতের মুঠোয় এসে ধরা দেয়। নিজের চোখের সামনে এমন জাদুকরী ঘটনা ঘটতে দেখে সিউক তো রীতিমতন পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সে ভাবতে থাকে যে বেশি মদ খাওয়ার কারণে হয়তো তার মাথা পুরোই খারাপ হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে তার পকেটে থাকা পুরাতন মোবাইল ফোনটা হঠাৎ করে বেজে ওঠে। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে একটা অচেনা কণ্ঠস্বর এবং তাকে সে এমন একটা খবর দেয় যা তার পুরো পৃথিবীটাকে ওলটপালট করে দেয়। সে জানতে পারে যে তার স্ত্রী মারা গেছে এবং এই খবরটা দিয়েছে স্বয়ং তার মেয়ে রুমি। তো বুঝতেই পারছো, যেই বাবা রুমিদেরকে ছেড়ে পালিয়ে গিয়েছিল এটাই হলো সেই সিয়ক। এবার মুভির দৃশ্য চলে আসে রুমির মায়ের শেষকৃত্যতে। দীর্ঘ 10 বছর পর সিয়ক তার নিজের স্ত্রী এবং মেয়ের সামনে এসে হাজির হয়। সে প্রথম দেখায় তার নিজের মেয়েকে পর্যন্ত চিনতে পারে না, আর তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখে রুমির ভিতরে জমে থাকা ক্ষোভ যেন একসাথে ফেটে পড়ে। সে তার বাবাকে সরাসরি জিজ্ঞেস করে যে কেন সে তাদের কেমন ভয়ানক বিপদের মুখে ফেলে পালিয়ে গিয়েছিল। সিউক তখন নিজের পক্ষেই সাফাই গাইতে গিয়ে বলে যে সে আসলে অনেক বড় ঋণের জালে আটকা পড়েছিল। তার এক বন্ধুর সাথে মিলে ব্যবসা করতে গিয়ে সে পুরোপুরি টাকাটা নষ্ট করে ফেলে এবং পাওনাদারদের হাত থেকে বাঁচতেই সে নাকি পরিবার ছেড়ে পালিয়ে গিয়েছিল। তবে রুমি তার বাবার এই খোঁড়া যুক্তি একেবারে মেনে নিতে পারে না, কেননা সে খুব ভালো করেই জানে যে তার বাবা আসলে নিজের দায়িত্ব নিতে ভয় পেয়ে কাপুরুষ
মানুষের মতন পালিয়ে গিয়েছিল। এখানে বাবার মেয়ের এই ইমোশনাল কথাবার্তার মাঝেই সেখানে উপস্থিত হয় টাইসন কোম্পানি সেই গুন্ডারা। তারা মূলত রুমির মায়ের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দিতে এসেছিল, যাতে রুমি আর কোনো আইনি ঝামেলায় না জড়ায়। কিন্তু নিজের মায়ের খুনিদের এভাবে চোখের সামনে দেখতে পেয়ে তাহার মাথা পুরো গরম হয়ে যায়। সে রাগে চিৎকার করে তাদের সেই টাকার বান্ডেল ছুঁড়ে মারে এবং সেখান থেকে তাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে কিম নামের এক তরুণ আইনজীবী এসে উপস্থিত হয়। সে এসে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করে। এই কিম মূলত ওই বস্তির সাধারণ মানুষদের আইনি সহায়তা দিচ্ছে এবং সে আইনের মাধ্যমেই এই অন্যায়ের বিচার করতে চায়। এখন গুন্ডারা কিমের কথা শুনে তাচ্ছিল্যর হাসি হাসে এবং সেখান থেকে তারা পরবর্তীতে বিদায় নেয়। এসব ঘটনা সিওক দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। এসব দেখে সে ভেতরে ভেতরে এক ধরনের অপরাধ বোধ অনুভব করতে থাকে। এরপর সে আইনজীবী কিম সিওককে নিয়ে রুমি সেই ধ্বংস হয়ে যাওয়া ফ্রাইড চিকেনের রেস্টুরেন্টে সামনে আসে। সে সিওককে বিস্তারিত বলে যে টাইসন নামের ওই কর্পোরেট কোম্পানিটি আসলে চীনা পর্যটকদের জন্য এখানে একটা বিশাল ট্যুরিস্ট সেন্টার বানাতে চায়। তারা খুব চতুরতার সাথে দোকানদারদের সই জাল করে এবং ভয় দেখিয়ে এই পুরো জমি দখল করার পায়তারি করছে। এখন কিমের এমন আইনি কথাবার্তা শুনে সিওক বেশ বিরক্ত হয় এবং সে আসলে এসব ঝামেলায় একেবারেই জড়াতে চায় না, যার ফলে সে অলস ভঙ্গিতে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে এবং কিমকে এড়িয়ে যাওয়ার জন্য উল্টো দিকে হাঁটতে থাকে। আসলে একজন সিকিউরিটি গার্ড হওয়ার কারণে তার এই বিশাল কর্পোরেট মাফিয়াদের সাথে লড়াই করার সাহস একদমই নেই। তবে তার মনের ভিতরে নিজের স্ত্রীর মৃত্যু এবং মেয়ের কষ্ট নিয়ে এক গভীর ক্ষোভ আর হতাশা জন্ম নিতে থাকে। এভাবেই সিওক যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন হঠাৎ করে তার ভিতরে থাকা সেই অদ্ভুত শক্তি আবারও জেগে ওঠে। সে রাগের মাথায় হাত দিয়ে একটা ধাক্কা দেওয়ার ভঙ্গি করতে রাস্তার পাশে থাকা বিশাল ডাস্টবিনটা নিচ থেকে অনেক দূরে ছিটকে যায়। এখন নিজের হাতের এই অবিশ্বাস্য জাদু দেখে সে পুরোপুরি থমকে দাঁড়ায় এবং সে বুঝতে পারে যে তার ভিতরে কোনো এক সুপার পাওয়ার ভর করেছে। এখন তুমি হয়তো ভাবতে পারো যে এই সুপার পাওয়ার ব্যবহার করে সে হয়তো গুন্ডাদেরকে শায়েস্তা করতে যাবে, কিন্তু তোমাকে আগেই বলে রাখি যে এই লোকটা হলো দুনিয়ার সবচেয়ে স্বার্থপর আর অযোগ্য সুপার হিরোদের একজন। তাই তো সে এই শক্তি দিয়ে দুনিয়া বাঁচানোর বদলে উল্টো একটা নাইট ক্লাবে গিয়ে জাদুকর হিসেবে ম্যাজিক দেখিয়ে টাকা কামানোর ফোন দিয়ে আটতে শুরু করে। সে মনে মনে ভাবে যে এই ম্যাজিক দেখিয়ে সে অনেক টাকা রোজগার করবে এবং তার মেয়েকে নিয়ে এই ঝামেলার জায়গা থেকে দূরে কোথাও গিয়ে শান্তিতে বসবাস করবে। এভাবেই সিওক তার নতুন জাদুকরী ক্ষমতা নিয়ে একটা নাইট ক্লাবের ম্যানেজারের কাছে হাজির হয়। সে সেখানে রাখা একটা গ্লাসকে শুধুমাত্র চোখের ইশারায় বাতাসে ভাসিয়ে দেখায়, আর এই দৃশ্য দেখে তো ম্যানেজার পুরোপুরি বনে যায়, যার ফলে ম্যানেজার তাকে সাথে সাথে নাইট ক্লাবের ম্যাজিশিয়ান হিসেবে পারফর্ম করার জন্য চাকরিটা দিয়ে দেয়। তো সিওক এখন নিশ্চিত হয়ে যায় যে তার আর কোনো অভাব থাকবে না এবং সে তার মেয়েকে একটা বিলাসবহুল জীবন উপহার দিতে পারবে। সে খুশিতে গদগদ হয়ে বাজার থেকে একটা সস্তা টাই কিনে সোজা তার মেয়ের কাছে ছুটে যায় দারুণ খবরটা দেওয়ার জন্য। সে আসলে মনে করে যে টাকা থাকলে হয়তো 10 বছরের জমে থাকা অভিমান এক নিমিষেই দূর করে ফেলা সম্ভব। ফলে সে অনেক আত্মবিশ্বাস নিয়ে রুমির সাথে দেখা করতে ওই বস্তিতে ফিরে যায়। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই সিওক তার মেয়েকে বোঝানোর জন্য সেই নতুন টাইটা পরে বেশ ফিটফাট হয়ে তার সামনে হাজির হয়েছে। সে একটা ভারী ছাইদানির উপরে নিজের সুপার পাওয়ার প্রয়োগ করে সেটাকে বাতাসে ভাসিয়ে রুমিকে দেখানোর চেষ্টা করে। সে রুমিকে খুব উৎসাহ নিয়ে বলে যে সে এখন এই জাদুকরী ক্ষমতা দিয়ে প্রচুর টাকা কামাতে পারবে এবং রুমিকে আর এই ভাঙাচোরা মুরগির দোকানে পড়ে থাকতে হবে না। তবে রুমি তার বাবার এই হাস্যকর কথা শুনে প্রচন্ড অভিমানে ফেটে পড়ে এবং এই স্বার্থপর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেয়, কেননা তার মা এই দোকান আর বস্তির মানুষদের অধিকার রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। ফলে সে তার মায়ের এই আত্মত্যাগ কোনোভাবে বৃথা হতে দেবে না এবং শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই জায়গা সে আঁকড়ে ধরে রাখবে। কিন্তু ঠিক তখনই বস্তির দিকে বিশাল একদল পুলিশ আর গুন্ডা বাহিনী একসাথে আক্রমণ করার জন্য ধেয়ে আসতে থাকে। এই বাহিনীদেরকে দেখে সাধারণ মানুষগুলো রীতিমতো আতঙ্কে জমে যায়। তারা নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে বাঁশ আর লাঠিসোঁটা নিয়ে ওই হায়নাদের সামনে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সেই শক্তিশালী গুন্ডাদের সামনে সাধারণ দোকানদাররা বেশিক্ষণ টিকতে পারে না।
ফলে গুন্ডারা খুব সহজেই তাদের ব্যারিকেড ভেঙে ফেলে এবং রুমির উপরে অত্যন্ত নির্মমভাবে হামলা চালায়। তবে ঠিক ওই মুহূর্তে দূরে দাঁড়িয়ে থাকা সিওক নিজের চোখের সামনে মেয়ের এমন ভয়ঙ্কর বিপদ দেখে আর এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারে না। সে তার ভিতরে সমস্ত ভয় আর জড়তা ফেলে দিয়ে এক ঝাটকায় ছুটে যায় সেই ভয়ানক লড়াইয়ের ময়দানে। তবে সেখানে পৌঁছেই আমাদের এই অযোগ্য হিরো কোনো রকম মার্শাল আর্ট দেখানোর বদলে শুধুমাত্র তার জাদুকরি দুটো হাতের ব্যবহার করে। সে তার হাত বাতাসে নেড়ে ইশারা করতেই বিশাল দেহে সেই গুন্ডারা শূন্য আকাশে উড়তে শুরু করে দেয়। তারা কিছু বুঝে ওঠার আগে খেলনা পুতুলের মতন এদিক ওদিক ছিটকে গিয়ে সজোরে মাটিতে আছড়ে পড়ে। আসলে সিওক তার নিজের ভিতরের এই নতুন ক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো ঠিকমতো শিখে উঠতে পারেনি, তাই তো সে অনেকটা অদ্ভুত আর হাস্যকর ভঙ্গিতে হাত পা ছুঁড়ে ওই গুন্ডাদের একবারে নাস্তানাবুদ করে ছাড়ে। এখন তার এই অবিশ্বাস্য সুপার পাওয়ারের তাণ্ডব দেখে রুমি সহ সবাই রীতিমতো হতবাক হয়ে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ইতিমধ্যেই সেখানে খবর পেয়ে প্রচুর পুলিশ এসে হাজির হয়। এরপর তারা গুন্ডাদের পাশাপাশি সিওককেও ধরে সোজা থানায় নিয়ে আসে। তবে থানায় গিয়ে সেই গুন্ডারা পুলিশের কাছে দাবি করে যে এই বস্তির লোকরাই নাকি তাদের উপরে প্রথমে হামলা চালিয়েছে। তারা প্রমাণ হিসেবে নিজেদের আহত শরীর দেখায় এবং ওই জায়গার সিসিটিভি ফুটেজ চেক করার জন্য পুলিশকে বারবার চাপ দিতে থাকে। এখন সিসিটিভি ফুটেজ চালু হতেই সেখানে সিওকের সেই অদ্ভুত জাদুকরি মারামারি দেখে তো থানার সবাই একদম থমকে দাঁড়ায়। অফিসার বারবার অবাক হয়ে ভিডিওটা প্লে করে বোঝার আপ্রাণ চেষ্টা করে যে ঠিক কিভাবে ওই সাধারণ লোকটা কেবল হাত নেড়ে এতগুলো মানুষকে শূন্যে ভাসিয়ে দিচ্ছে। শেষমেশ পুলিশ অফিসার কোনো যুক্তিসঙ্গত কারণ না পেয়ে এই অদ্ভুত মামলাটা ওখানেই খারিজ করে দিয়ে সবাইকে একসাথে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর থানা থেকে বের হওয়ার পর ওই বস্তির অসহায় মানুষগুলো সিওককে তাদের আসল রক্ষাকর্তা হিসেবে মন থেকে মেনে নেয় এবং তাকে ঘিরে আনন্দ করতে থাকে। তারা গভীরভাবে মনে করে যে এই অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষটি হয়তো তাদের দীর্ঘদিনের কষ্ট আর লড়াইয়ে চিরস্থায়ী অবসান ঘটিয়ে ন্যায় বিচার এনে দিতে পারবে। তবে এত সব প্রশংসার মাঝেও রুমি তার জমে থাকা দীর্ঘদিনের অভিমান থেকে এক চুলও সরে আসে না। সে এখনো মন থেকে বিশ্বাস করতে পারছে না যে তার এই চূড়ান্ত স্বার্থপর বাবা সত্যি তাদের জন্য কোনো নিঃস্বার্থ কাজ করতে পারে। কেননা অতীতের অভিজ্ঞতার কারণে তার মনে বারবার ভয় কাজ করে। সে ভাবতে থাকে এই অযোগ্য লোকটা হয়তো যে কোনো মুহূর্তে তার নিজের স্বার্থে সবাইকে বিপদে ফেলে চলে যাবে। যাই হোক, সিওক এবার সত্যি তার মেয়ের মন জয় করার জন্য নিজের ভিতরের কাপুরুষতাকে চিরতরে কবর দেওয়ার জন্য একটা শপথ নেয়। এভাবে পরের দিন সকালে পুরো দেশের নিউজে সিওকের ওই সিসিটিভি ফুটেজ একদম ব্রেকিং নিউজ হিসেবে ভাইরাল হয়ে যায়। টিভির পর্দায় একজন সিকিউরিটি এক্সপার্ট এসে অত্যন্ত গম্ভীর মুখে এই অবিশ্বাস্য ঘটনার একটা চরম হাস্যকর মন গড়া ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে। সে বেশ জোর গলায় দাবি করে বসে যে এই জাদুকরি লোকটা আসলে নর্থ কোরিয়া থেকে পাঠানো একজন দুর্ধর্ষ স্পাই। তার হাতের মুঠোয় নাকি স্প্রিং প্রযুক্তির কোনো ভয়ঙ্কর আধুনিক অস্ত্র লুকানো আছে, আর যা দিয়ে সে অনেক দূর থেকে মানুষকে শূন্য উড়িয়ে দিতে পারে। এখন এমন অদ্ভুত ধরনের কথা শুনে দর্শকরা তো রীতিমতো হাসতে হাসতে লুটুপুটি খায়। কিন্তু ঠিক তখনই এই পুরো গল্পের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে এন্ট্রেন্স নেয় টাইসন কোম্পানির আসল মালিক ডিরেক্টর হং। সে এই ভাইরাল হওয়া ভিডিওটা দেখে খুব সহজে বুঝতে পারে যে সিওকের ভিতরে থাকা এই অদ্ভুত ক্ষমতা তাদের মেগা প্রজেক্টের জন্য অনেক বড় একটা বাধা। ফলে সে তার নিজস্ব লোকজনকে কাজে লাগিয়ে তাকে চিরতরের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার একটা ভয়ানক প্ল্যান তৈরি করতে থাকে। সে পুলিশ প্রশাসনকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে পুরোপুরি হাত করে নেয় যাতে সিওককে যে কোনো ভুয়া অভিযোগে দ্রুত অ্যারেস্ট করে জেলে পাঠানো যায়। এভাবেই একটা নিরীহ আর সাধারণ মানুষের শান্ত জীবন শুধুমাত্র কর্পোরেট লোভের কারণেই এক নিমিষে ভয়াবহ বিপদের মুখে পড়ে যায়। এখন দেখার পালা হচ্ছে আমাদের এই অযোগ্য হিরো কি সত্যিই পারবে সবকিছু থেকে মুক্তি দিতে। এবার মুভির দৃশ্যপট হঠাৎ করেই বেশ অদ্ভুত একটা দিকে মন নিতে শুরু করে। সিওক যেখানে তার নতুন পাওয়ার নিয়ে খুব বড় বড় স্বপ্ন দেখছে, ঠিক তখনই সেখানে হাজির হয় পুলিশ এবং তারা তাকে আচমকায় হাতকড়া পরিয়ে দেয়। তুমি হয়তো ভাবতে পারো যে পুলিশ তাকে ওই গুন্ডাদের পেটানোর জন্য ধরতে এসেছে, কিন্তু আসল কারণটা জানলে তুমি রীতিমতো হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বে। কেননা আমাদের এই মহান সুপার হিরোকে পুলিশ ধরে নিয়ে যায় তার সিকিউরিটি গার্ডের অফিস থেকে কফি আর টয়লেট পেপার চুরি করার মতন জঘন্য অপরাধে। একজন অসীম ক্ষমতা সম্পন্ন মানুষের এমন ছ্যাঁচড়া চুরির দায়ে ধরা পড়ার দৃশ্য দেখে পুরো লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
চুরির দায়ে অ্যারেস্ট হওয়ার পর সিওকের চেহারা এমন হয়ে যায় যেন সে সোজা আকাশ থেকে মাটিতে এসে পড়েছে। সে বারবার পুলিশদের বোঝানোর চেষ্টা করে যে সে মোটেও বড় কোনো অপরাধী নয়, কিন্তু প্রশাসনের লোকজন তার কোনো কথাই কানে তুলতে একেবারেই নারাজ। বরং তারা তাকে টেনে হেঁচড়ে পুলিশের গাড়িতে তুলে সোজা লকআপে নিয়ে গিয়ে আটকে রাখে। এখন জেলের ওই স্যাঁতস্যাঁতে আর অন্ধকার প্রকোষ্ঠে বসে সিওক নিজের কপালের ফের নিয়ে রীতিমতো আফসোস করতে থাকে। সে বুঝতে পারে যে বাস্তব জীবনে সুপার হিরো হওয়াটা মোটেও সিনেমার মতন অত সহজ কোনো ব্যাপার নয়। সব কিছু নিয়ে যখন সে প্রচন্ড মন খারাপ করে আছে, ঠিক তখনই সেখানে তাইসন কোম্পানির ডিরেক্টর হ্যাং এসে হাজির হয়। এই মহিলাকে প্রথম দেখায় তোমার বেশ ভদ্র আর মার্জিত মনে হবে, তবে তার হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রূপটা খুব দ্রুতই সিওকের সামনে উন্মোচিত হয়ে পড়ে। সে অত্যন্ত ঠান্ডা মাথায় সিওককে সরাসরি হুমকি দিয়ে বসে। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সিওক যদি তার সুপার পাওয়ারের কথা সবাইকে জানিয়ে দেয় তবে পুরো সমাজ তাকে একটা ভয়ানক দানব হিসেবে মনে করবে, ফলে সাধারণ মানুষ তার মেয়েকেও একজন অপরাধীর সন্তান হিসেবে ট্রিট করতে থাকবে। আসলে হাং খুব ভালো করেই জানে যে সিওকের একমাত্র দুর্বলতা হলো তার মেয়ে রুমি, তাই তো সে সিওকের এই আবেগকে কাজে লাগিয়ে তাকে পুরোপুরি ব্ল্যাকমেল করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। হং অত্যন্ত আভিজাত্যের সাথে তার দামি পার্স থেকে একটা ভিজিটিং কার্ড বের করে সিওকের দিকে ছুঁড়ে মারে। সে অহংকারের সুর নিয়ে সিওককে বোঝাতে চায় যে সুপার পাওয়ার থাকলেও একজন সাধারণ মানুষের পক্ষে কর্পোরেট মাফিয়াদের সাথে লড়াই করা একেবারে অসম্ভব। তবে হ্যাংয়ের এমন ধারালো কথাবার্তা শুনে সিওকের ভিতরটা একদম নড়ে ওঠে। সে উপলব্ধি করতে পারে যে এই কর্পোরেট দানবেরা আসলে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যই দেয় না। আসলে এমন ভয়ানক কথাবার্তা বলে হাং সিওককে মানসিকভাবে পুরোপুরি ভেঙে ফেলার চেষ্টা চালায়। সে খুব শান্ত স্বরে সিওককে দুটো কঠিন অপশন দেয়। প্রথম অপশন হিসেবে সে বলে সিওককে এখন থেকে তাইসন কোম্পানির হয়ে তাদের নোংরা কাজগুলো করে দিতে হবে, নয়তোবা দ্বিতীয় অপশনে তাকে জীবনের বাকি সময়টা এই জেলেই পচে মরতে হবে। এমনকি সে সিওকের মেয়ের চরম ক্ষতির কথা বলেও তাকে মানসিকভাবে ভয় দেখায়। এভাবে একজন বাবা নিজের মেয়ের জীবনের কথা ভেবে ওই জঘন্য কর্পোরেট মহিলার সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়ে। সিওক বুঝতে পারে যে তার সামনে এখন আর কোনো রাস্তা খোলা নেই। সে রাগে ফুঁসতে থাকলেও জেলের লোহার গারদের পিছনে বন্দী থাকার কারণে একদম নীরব ভূমিকা পালন করতে বাধ্য হয়। হাং তার কাজ শেষ করে অহংকার ভঙ্গিতে হাসতে হাসতে থানা থেকে বেরিয়ে যায়, আর আমাদের হিরো এখানে একা বসে তার মেয়ের জন্য ভেতরে ছটফট করতে থাকে। তো নিজের চোখের সামনে মেয়ের এমন বিপদের কথা ভেবে সিওক যেন এক মুহূর্ত স্থির থাকতে পারে না। সে জেলের ওই ঠান্ডা মেঝেতে বসে নিজের অযোগ্যতা আর ভীরুতার জন্য নীরবে চোখের জল ফেলতে শুরু করে। ইতিমধ্যে জেলের বাইরে ওই বস্তি এলাকায় চরম ভয়াবহ এক তাণ্ডব শুরু হয়ে যায়। হাংয়ের সরাসরি নির্দেশে বিশাল এক দাঙ্গা পুলিশ ও ভাড়াটে গুন্ডারা একসাথে ওই মানুষগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। তারা বুলডোজার আর জল কামান দিয়ে পুরো এলাকাটাকে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করে দেয়। রুমি এবং তার প্রতিবেশীরা নিজেদের ভিটে মাটি বাঁচানোর জন্য খালি হাতে সেই পুলিশ ফোর্সের সামনে এসে দাঁড়ায়। তারা ইট পাটকেল ছুঁড়ে প্রতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে, কিন্তু এত বিশাল আর প্রফেশনাল বাহিনীর সামনে তাদের এই প্রতিরোধ খুব সহজেই ভেঙে যায়। কর্পোরেট গুন্ডারা সাধারণ মানুষের দোকানপাট ভাঙচুর করে পুরো জায়গাটায় একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে তোলে। পুলিশ প্রশাসনও তাদের ক্ষমতার ব্যবহার করে নিরপরাধ মানুষগুলোকে নির্দয়ভাবে পেটাতে থাকে। ওই মুহূর্তে পুরো বস্তি এলাকা জুড়ে মানুষের আর্তনাদ আর ভারী কান্নার শব্দ বাতাসে ভাসতে থাকে। মানুষগুলো নিজের চোখের সামনে এমন স্বপ্ন ভেঙে যেতে দেখে পুরোপুরি দিশাহারা হয়ে যায়। গুন্ডারা তাদের দোকানপাট এবং ঘরবাড়িতে আগুন লাগিয়ে চারপাশটা রীতিমতো নরকে পরিণত করে দেয়। রুমি তার চোখের সামনে নিজের মায়ের শেষ স্মৃতিটুকু এভাবে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই পুলিশ তাকে চারপাশ থেকে পুরোপুরি ঘিরে ফেলে এবং তাকে গ্রেফতারের জন্য এগিয়ে আসে। অন্যদিকে জেলের সেলে আটকে থাকা সিওক এক লোকের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে লাইভ নিউজে নিজের মেয়ের এই ভয়াবহ পরিণতি দেখতে পায়। এই দৃশ্য দেখে তো তার মাথা পুরোই নষ্ট হয়ে পড়ে। তার ভিতরে জমে থাকা দীর্ঘদিনের রাগ আর হতাশা এবার একটা বিধ্বংস শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। সে নিজের দুহাত এবার শক্ত করে এবং তার চোখে একটা অন্যরকম আগুন জ্বলে ওঠে। এত বছরের কাপুরুষতা আর অবহেলার শিকল ভেঙে একজন ডেসপারেট বাবা হিসেবে তার জেগে ওঠার এই মুহূর্তটা সত্যি গায়ে কাটা দিয়ে উঠবে। সে এবার নিজের দুহাতের উপর প্রচন্ড জোর খাটায়, ফলে তার হাতের ওই শক্ত লোহার হাত কড়াগুলো জাদুর মতন টুকরো টুকরো হয়ে মাটিতে খসে পড়ে। চারপাশের পুলিশ অফিসাররা এই অলৌকিক কাণ্ড দেখে রীতিমতন ভয়ে কুঁকড়ে যায়।
তারা দ্রুতই নিজেদের বন্দুক বের করে পজিশন নেয়, কিন্তু সিওক আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার সুপার পাওয়ারের ক্ষমতায় পুরো জেলের দেওয়ালটাকেই ভেঙে ফেলে। এরপর জেলের ওই বিশাল দেওয়াল ভেঙে সে এবার বাইরে চলে আসে। বাইরে আসার পর সে দেখতে পায় ডিরেক্টর হাং তার বিলাসবহুল গাড়ির দিকে হেঁটে যাচ্ছে। এই দৃশ্য দেখে তো সিওক তার রাগের মাথায় ওই দামি গাড়িটাকে খেলনার মতন দুমড়ে মুচড়ে দেয়। এরপর সে তার নিজের শরীরের সব জোর খাটিয়ে সোজা আকাশে উড়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তুমি তো জানোই যে আমাদের হিরো মোটেও কোনো পারফেক্ট সুপারম্যান নয় যে কিনা স্টাইল করে আকাশে উঠতে পারবে। তাই তো নিজের শরীরের ব্যালেন্স ধরে রাখতে না পেরে সে মাঝ আকাশ থেকে সোজা মাটির উপরে ধপাস করে পড়ে। চারিপাশের মানুষজন এই উড়ন্ত মানুষকে আকাশ থেকে পড়ে যেতে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। এখন মাটিতে পড়ে যাওয়ায় সে প্রচন্ড ব্যথা পেলেও সে কোনো মতে নিজের শরীরটাকে টেনে আবার উঠে দাঁড়ায়। ঠিক ওই মুহূর্তে রাস্তার পাশের একটা টিভি পর্দায় সে দেখতে পায় যে বস্তি এলাকায় দাঙ্গা পুলিশরা রীতিমতন ব্লাস্ট ঘটাচ্ছে। নিজের মেয়ের এমন চরম বিপদের কথা ভেবে সে আর কোনো রকম ভুল করার ঝুঁকি নেয় না। তাই সিওক এবার একটা উঁচু বিল্ডিং এর দেয়ালকে স্প্রিং এর মতন ব্যবহার করে বিশাল এক লং জাম্প দিয়ে আকাশের দিকে ছুটে যায়। এবার সে নিজের সুপার পাওয়ারের উপরে পুরোপুরি ফোকাস ধরে রাখে এবং বাতাসের বুক চিরে একটা উল্কাপিণ্ডের মতন সেই বস্তির দিকে উড়ে যেতে থাকে। সিওকের এই উড়ন্ত ল্যান্ডিং এতটাই বিধ্বংসী হয় যে তার পায়ের ধাক্কায় রাস্তায় থাকা বড় বড় গাড়িগুলো পর্যন্ত দুপাশে ছিটকে যায়। ইতিমধ্যে ওই বস্তি এলাকায় পুলিশরা মিলে মানুষদের পেটাতে পেটাতে একদম ছাদের কিনারায় নিয়ে আসে। এছাড়াও জল কামানের প্রচন্ড আঘাতে চারিপাশের পরিবেশটা রীতিমতো নরকে পরিণত হয়। রুমি তাদের প্রতিবেশীদের বাঁচানোর জন্য নিজের শেষ শক্তিটুকু দিয়ে প্রাণপণ লড়াই চালিয়ে যেতে থাকে। তবে হঠাৎ করে একটা ছাদের রেলিং ভেঙে যাওয়ায় এক অসহায় লোক নিচে পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কোনো মতে রেলিংটা জোরে ঝুলতে থাকে। পুলিশ তখনও তার উপর জল কামান ছুটতে শুরু করে এবং পানির তোরে লোকটার হাত যখন প্রায় ফসকে যাচ্ছিল তখনই আকাশ থেকে ল্যান্ড করে সিওক। সিওক চোখের পলকেই তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে ওই ঝুলন্ত মানুষটাকে বাঁচিয়ে নেয়। এরপর সে লোকটাকে নিরাপদে নামিয়ে রাখার পর জানতে পারে যে রুমি তখনও ওই ভবনের ছাদে পুলিশের হাতে আটকা আছে। আর সেখানে তাড়াহুড়োর কারণে সেই ভারী ক্রেনের তারটা হঠাৎ করেই মাঝখান থেকে ছিঁড়ে যায়। রুমির সেই ঝুলন্ত ক্রেনটা যখন তীব্র বেগে নিচে পড়তে শুরু করে তখন সিওক তার সমস্ত শক্তি দিয়ে সেটাকে শূন্যের মাঝে থামিয়ে দেয়। ওই বিশাল লোহালক্কর বাতাসে ভাসিয়ে রাখতে গিয়ে তার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। সে অনেক কষ্টে ক্রেনটাকে নিচে নামিয়ে আনলেও একটা বিরাট ঝাঁকুনির কারণে রুমি সেখান থেকে সরাসরি নিচে পড়ে যেতে থাকে। তাই সিওক আর এক সেকেন্ড দেরি না করে বিশাল শূন্যে লাফ দেয় এবং নিজের মেয়েকে মাঝ আকাশে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। এভাবে অনেক কষ্টে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সিওক তার মেয়েকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে এদিকে একটা নতুন সংকট এসে হাজির হয়ে পড়ে। চারিদিক থেকে বিশাল পুলিশ ফোর্স তখন তাদের ধরার জন্য রীতিমতো মরিয়া হয়ে যায়। লয়ার কিম এই ভয়াবহ পরিস্থিতি দেখে বেশ চিন্তায় পড়ে যায় এবং এইখান থেকে বাঁচার একটা উপায় খুঁজতে থাকে। সে আসলে বুঝতে পারে না যে এই মুহূর্তে ঠিক কি করলে ওই সাধারণ মানুষগুলোকে নিরাপদে রাখা সম্ভব। কিন্তু ঠিক তখনই সিওক তার মেয়েকে নিরাপদে রাখার জন্য একটা অত্যন্ত সাহসী ও কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে রুমিকে শান্ত গলায় বুঝিয়ে বলে যে এই মুহূর্তে তার পুলিশের কাছে ধরা দেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আসলে সে তার মেয়ে এবং বস্তির ওই নিরীহ মানুষগুলো সুরক্ষার জন্যই নিজেকে আইনের হাতে সঁপে দিতে চায়। কিন্তু রুমি কোনোভাবেই তার বাবাকে এভাবে চিরতরে ছেড়ে দিতে রাজি হয় না। সে সিওকের হাত শক্ত করে ধরে বারবার তাকে থেকে যাওয়ার জন্য মিনতি করতে থাকে, কেননা দীর্ঘ 10 বছর পর সে নিজের বাবাকে ফিরে পেয়েছে আর নতুন করে সে তাকে হারাতে চায় না। কিন্তু এবার সিওক আর কোনো কাপুরুষতার পরিচয় না দিয়ে পুলিশের ফোর্সের দিকে হাঁটতে শুরু করে। সে পুলিশের কাছে স্যারেন্ডার করার ঠিক আগ মুহূর্তে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা তাইসান কোম্পানির প্রধান গুন্ডা শিন মিনকে দেখতে পায়। ওই জঘন্য লোকটাই মূলত রুমির মায়ের মৃত্যুর জন্য দায়ী। ফলে সিওক আর নিজের রাগ সামলাতে না পেরে সজোরে একটা পাঞ্চ মেরে ওই গুন্ডার ভবলীলা সাঙ্গ করে দেয়। এরপর সে অত্যন্ত শান্ত ভঙ্গিতে পুলিশের হাতে ধরা দেয় এবং দীর্ঘদিনের জন্য জেলের ওই অন্ধকারে হারিয়ে যায়। এভাবে বেশ কয়েকটা বছর কেটে যাওয়ার পর মুভির দৃশ্যপট হঠাৎ করেই 4 বছর সামনে চলে আসে। আসলে সরকার শেষ পর্যন্ত সিওককে ভালো আচরণের কারণ দেখিয়ে তার সাজা কমিয়ে জেল থেকে মুক্তি দিয়ে দেয়। জেলখানার বিশাল লোহার গেটের বাইরে লয়ার কিম
তার নিজের গাড়ি নিয়ে সিওককে রিসিভ করার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিল। সিওক গাড়িতে ওঠার পর বেশ কিছু চিন্তা গলায় ওই বস্তির মানুষদের বর্তমান অবস্থার কথা খুব আগ্রহ নিয়ে জানতে চায়। সে মনে মনে ভাবতে থাকে যে ওই কোম্পানি হয়তো এতদিন বিশাল শপিং মল বানিয়ে সবাইকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু কিম এবার তাকে জানায় যে টাইসন কোম্পানির ওই মেগা প্রজেক্টটা আসলে কখনো আলোর মুখই দেখতে পারেনি, কেননা তাদের কোম্পানির ভিতরে থাকা ব্যাপক দুর্নীতির কারণে পুরো প্রজেক্টটাই মাঝপথে বাতিল হয়ে যায়। এই দারুণ খবরটা শোনার পর সিওকের ভিতর থেকে যেন একটা বিশাল পাথর নেমে পড়ে। এরপর তার মেয়ের কথা জানতে চাইলে কিম তাকে একটা দারুণ সারপ্রাইজ দেয়। সে জানায় যে এই 4 বছরের দীর্ঘ সময়ের মধ্যে সে আসলে রুমিকে বিয়ে করে ফেলেছে এবং তারা বেশ সুখে সংসার করছে। এমনকি কিম বেশ মজা করে সিওককে সরাসরি শ্বশুর মশাই বলে সম্বোধন করে, যা শুনে সিওক রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে যায়। এবার কিম তাকে সেই পুরাতন বস্তিতে নিয়ে এসে হাজির হয়। সিওক গাড়ি থেকে নেমে পুরোপুরি অবাক হয়ে দেখতে পারে যে রুমিরা একটা নতুন ফ্রাইড চিকেনের দোকান খুব সুন্দর করে সাজিয়েছে, আর সেই দোকানের নাম দিয়েছে সুপার হিরো ফ্রাইড চিকেন। এতদিন পর বাবাকে এমন মুক্ত পরিবেশে দেখে রুমি তাকে জড়িয়ে ধরে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়েই এই সুন্দর মুভিটাও এখানেই শেষ হয়।